মেঘ ভাইয়া, মেঘ ভাইয়া, তোমার সাথে আমার টুস্কি পুতুলের বিয়ে দিব। আমার কথা শুনে মাঠের সব ছেলেরা একসাথে হেসে দিল। মেঘ ভাইয়া আমার দিকে ঘুরে একরাশ বিরক্ত নিয়ে বলল, মানুষের সাথে কখনো পুতুলের বিয়ে হয় নাকি? পুতুলের সাথে পুতুলেরই বিয়ে হয়, আর মানুষের সাথে মানুষের বিয়ে। এখন যা তো, বিরক্ত করিস না, খেলতে দে। আমি ঠোঁট উল্টে বললাম, তুমি আমার পুতুলকে বিয়ে করবে না? পুতুলকে মানুষ বিয়ে করে না, তবে তুই যদি রাজি থাকিস তাহলে তোকে বিয়ে করতে পারি। এখন বাসায় যা। মেঘ ভাইয়া আবার খেলায় মন দিল। সেদিন কাঁদতে কাঁদতে বাড়ি এসেছিলাম। বাড়ি এসে পুতুলটাকে পুকুরে ফেলে দেই। যে পুতুলকে আমার মেঘ ভাইয়া বিয়ে করবে না, সে পুতুল রেখে কি লাভ? ভেবেছিলাম মেঘ ভাইয়ার মতো ভালো ছেলেকে আমার পুতুলের সাথে বিয়ে দিব, আর সে আমার মুখের উপর না বলে দিল। তারপর আমি আর মেঘ ভাইয়ের সাথে কথা বলিনি। অবশ্য কথা বলার সুযোগ হয়নি, কারণ 11 বছর বয়সে মেঘ ভাইয়া পড়ালেখার জন্য ঢাকায় তার বড় ভাইয়ের কাছে যায়। এবার পরিচয় আসা যাক। আমি গোলাপ, মায়ের পছন্দের ফুল গোলাপ। বাবা মায়ের লাভ ম্যারেজ। বাবা আমাকে প্রপোজ করার সময় গোলাপ ফুল দিয়ে প্রপোজ করেছিল, তাই মা আমার নাম গোলাপ রাখেন। ইন্টার 2য় বর্ষের ছাত্রী। মেঘ ভাইয়ারা আমাদের দূর সম্পর্কের আত্মীয়। আমাদের বাড়ির পাশেই তাদের বাড়ি। যখন মেঘ ভাইয়া ছুটি কাটাতে বাড়ি আসতো, আমি ওর সাথে কথা বলতাম না। ও কথা বলতে আসতো, আমি বলতাম না। কখনো ভেঙচি, কখনো বা জিভ দেখে চলে আসতাম। একদিন কলেজ থেকে ফিরে দেখি মেঘ ভাইয়া আমার রুমে শুয়ে ফোন টিপছে। আমি নিচে নেমে মাকে চিল্লিয়ে ডাকতে থাকি, মা, মা, ও মা। মা রান্নাঘর থেকে একরাশ বিরক্ত নিয়ে বেরিয়ে আসলেন। উফ, এত জোরে চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে বল। মেঘ ভাইয়া আমার রুমে কি করছে? ছেলেটা আমাদের বাসায় এতদিন পর এসেছে তোর সাথে কথা বলতে, আর তুই চেঁচাচ্ছিস। তাছাড়া কদিন পরে তো এবারে জামাই হয়ে আসবে। আমি অবাক হয়ে বলি, জামাই মানে? তোর বাবা মেঘের সাথে তোর বিয়ে ঠিক করেছে। তোমরা আমার বিয়ে ঠিক করেছো, আমার মতামত নেওয়ার প্রয়োজন বোধ করনি? আমি এত সব বুঝি না। তোর বাবা হুট করে এসে বলে তোর বিয়ের কথা। আমি বলেছিলাম আগে তোর পড়ালেখাটা শেষ হোক, তারপর না হয় বিয়ে দেবে, কিন্তু মানলো না। বললো বিয়ের পর পড়তে পারবি। আমি মন খারাপ করে বললাম, কবে বিয়ে? পরের সপ্তাহে। এত তাড়াতাড়ি? মা কিছু বললেন না, রান্নাঘরে চলে গেলেন। আমি ওখানে কিছুক্ষণ হাবার মতো দাঁড়িয়ে থেকে রুমে চলে আসলাম। মেঘ ভাইয়াকে দেখেও না দেখার ভান করে কাপড় নিয়ে সোজা রুমে ঢুকে গেলাম। শাওয়ার শেষে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মেঘ ভাইয়া আমার খাতা উল্টিয়ে উল্টিয়ে দেখছে। আমি ভেজা কাপড় ছাদে মেলে দিয়ে ডাইনিং টেবিলে গেলাম। খুব ক্ষুধা লেগেছে। নিচে যেয়ে দেখি সব চেয়ার দখলে, শুধু মেঘ ভাইয়ার পাশের চেয়ার ফাঁকা। আম্মু, আমার খাবার রুমে দাও, আমি এখানে খাবো না। একটা থাপ্পড় খাবি? খাবার সবার সাথে খেতে হয়, এখানে বসে খা। আম্মুর ঝাড়ি খেয়ে মেঘ ভাইয়ের পাশেই বসলাম। ব্যাটা দেখে আমাকে দেখে হাসছে। ইচ্ছে তো করতেছে ততগুলো হতড়ি দিয়ে ভেঙে দিই। কোন রকম খেয়ে রুমে আসি। কিছুক্ষণ পর প্রাইভেট টিউটর এসে পড়িয়ে যায়। ঘুম পাচ্ছিল, তাই ঘুমিয়ে পড়লাম। চোখ খুলে দেখি মেঘ ভাইয়া চেয়ারে বসে গালে হাত দিয়ে মুগ্ধ নয়নে আমাকে দেখছে। আমি কিছুটা অস্বস্তিতে উঠে বসি। ভাইয়া কেমন করে যেন হাসছে। ফ্রেশ হয়ে নিচে নামি। সবাই গোল হয়ে বসে আমার বিয়ের প্ল্যানিং করছে। আমি 1 কাপ চা হাতে নিয়ে ছাদে উঠলাম। অন্ধকারে সবকিছু আবছা আবছা লাগছে। আমার সাথে এখনো কথা বলবি না? হঠাৎ কারো কণ্ঠস্বর শুনে আমি চমকে পিছন তাকাই। আবছা আলোতে মেঘ ভাইয়ার অবয়ব আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। মেঘ ভাইয়ার থেকে দৃষ্টি সরিয়ে তারা ভরা আকাশের দৃষ্টি স্থির করলাম। ও আমার কাছে এসে হাত থেকে খালি চায়ের কাপ নিয়ে রেলিং এর উপর রেখে দিল। আমার হাতে ওর মুঠোয় বন্দি করে চুমু খেলো। তুই না তোর পুতুলের বিয়ে আমার সাথে দিবি, তো তোর পুতুল কই? নিশ্চুপ হয়ে চোখের দৃষ্টি ফুলের টবে স্থির করলাম। হাসনায়না ফুল ফুটেছে, চাঁদের আলোয় কি স্নিগ্ধ লাগছে। তুই কথা বলবি না? কথা না বললে কিন্তু এমন কিছু করব যাতে তুই আপনা আপনি কথা বলিস। কথা বল।
কিছু না বলে ছাদ থেকে নামতে আসলে ভাইয়া হাতে হাঁচকা টান দিয়ে তার কাছে আসে, আবারও ঠোঁটে গভীরভাবে চুম্বন করতে থাকে। মনে হচ্ছে আমি তো বন্ধ হয়ে মারা যাব। মেঘ ভাইয়া ছাড়ছে না দেখে গায়ে সর্বশক্তি দিয়ে ধাক্কা দিলাম। এতে ভাইয়া আমার থেকে এক হাতের মতো দূরে সরে গেল। ইস, আর একটু আগেই ধাক্কাটা দিতে পারলে। রাগে মাথা চিনচিনিয়ে রক্ত উঠে গেল। মেঘ ভাইয়া, তুমি খুব খারাপ, আমার সাথে এমন কেন করলে? প্রশ্নোত্তরে মেঘ ভাইয়া হাসলো। হাসি দেখে মনে হচ্ছে সে বিশ্ব জয় করে ফেলেছে। ভাইয়ার হাসি দেখে আমি আমার বোকামি টের পেলাম। এটা আমি কি করলাম? শেষ পর্যন্ত মেঘ ভাইয়ের সাথে কথা বললাম। আমি জানতাম তুই এই কথা না বলে থাকতে পারবি না। 10 বছর পর তুই আমাকে মেঘ ভাইয়া বলে ডাকলি। এত বছর তোর মুখ থেকে মেঘ নামটা শোনার জন্য বহু বছর ছটফট করেছিলাম রে। আমার খুব কান্না পাচ্ছে, কেন পাচ্ছে জানি না। তাই আর ছাদে না থেকে দৌড়ে রুমে চলে আসলাম। নিজেকে হালকা করে চোখ মুখ পানি ছিটা দিয়ে পড়তে বসলাম। কিছুতেই পড়াতে মন বসাতে পারছি না। ছোটবেলায় মেঘ ভাইয়ের সাথে কত খেলতাম, কত মজা করতাম, সেই সব স্মৃতি মনে পড়ছে। বইয়ের ওপর হাতে ছায়া দেখে ছট করে মাথা ঘোরালাম। মেঘ ভাইয়া দাঁড়িয়ে আছে। আমি আবার বইয়ের দিকে নজর দিলাম। ভাইয়া বিছানায় বসে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর চোখে মেঘ ভাইয়াকে দেখছি। আগে ভালো করে খেয়াল করিনি। মেঘ ভাইয়া আগের থেকে অনেকটা শুকিয়ে গিয়েছে, মুখটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। চোখের নিচে সামান্য কালি দাগ, যেটাকে নীল আকাশে কালো মেঘের মতো লাগছে। তুই যে পড়ছিস না সেটা আমি খুব ভালো করেই জানি। এভাবে বসে না থেকে আমার পাশে বস, তোর সাথে কিছু কথা আছে। আমি চেয়ারে থেকে উঠে পানি খেয়ে আবার চেয়ারে বসলাম। নামমাত্র পড়তে বসেছি, পড়ছি না, আর চোখে আমার মেঘ ভাইয়াকে পর্যবেক্ষণ করছি। তোর বিয়ের বেনারসি কিনেছি, গোলাপ, দেখবি না? আমি অবাক নয়নে মেঘ ভাইয়ার দিকে তাকালাম। বিয়ে তো আজ ঠিক হয়েছে, আর সারাদিন মেঘ ভাইয়া আমাদের বাসায় ছিল। তাহলে বেনারসি কিনলো কখন? কি হলো, এমন করে তাকিয়ে আছিস কেন? কিছু বল। নাকি আবার তখনকার মতন করে মুখ থেকে কথা বের করতে হবে? আমার অবশ্য তাতে কোনো আপত্তি নেই। আমি চোখ বড় বড় করে তাকালাম। ব্যাটা বলে কি তখনকার মতো আবার? তোমার শাড়ি তুমি দেখো, আমি দেখবো না। মেঘ ভাইয়া কিছু না বলে হাতে থাকা প্যাকেটটা থেকে বেনারসি বের করে আমার কাছে আসলো। মাথায় ঘোমটার মতো করে দিয়ে বলল, বাহ, কল্পনায় যা ভাবছিলাম শাড়ি পরলে বাস্তবে তার থেকেও সুন্দর লাগবে। একটা কথা রাখবি? কি কথা? একবার বেনারসিটা পরবি, আমি তোকে মন ভরে দেখতাম। আমি কঠিন গলায় বললাম, না। আমার উত্তর শুনে মেঘ ভাইয়া মনে হয় প্রচন্ড রকমের আহত হয়েছে। কিছু বলতে যাবে তার আগেই নিচে মা খেতে ডাকলো। ভাইয়া এক পলক আমাকে দেখে একটা বড় দীর্ঘশ্বাস ফেলে নিচে চলে গেল। আমি বেনারসিটা হাতে নিলাম। বেগুনি রঙের ওপর সিলভার স্টোন দিয়ে কাজ করা, অনেক সুন্দর। এর আগে এত সুন্দর বেনারসি আগে দেখিনি, কিন্তু বিয়েতে কেউ বেগুনি বেনারসি পরে তা জানতাম না। আচ্ছা, আমার বেনারসি রঙের সাথে মিল করে কি মেঘ ভাইয়াও শেরওয়ানি কিনেছে? মেঘ ভাইয়াকে একবার বেগুনি টি শার্ট পরতে দেখেছিলাম, সেদিন এত সুন্দর লাগছিল যে তার থেকে চোখ ফেরাতেই কষ্ট হচ্ছিল। বেগুনি শেরওয়ানি পরলে নিশ্চয়ই আরো সুন্দর লাগবে। মায়েরটাকে ধ্যান ভাঙল। গোলাপ, খেতে আয়। আসছি মা। আমি বেনারসিটা সযত্নে ভাঁজ করে রেখে নিচে খেতে গেলাম। এবার আগে এসেছি, ভাইয়ার বাবা এখনো খেতে আসেনি। সিট ফাঁকা। এই সুযোগে মেঘ ভাইয়ার থেকে 3 চেয়ার দূরে বসলাম। ভাইয়া তো মনে হয় সকাল থেকে আমাদের বাসায়, রাতেও কি আমাদের এখানে থাকবে? থাকলে কি, না থাকলেই বাকি, আমি তো ওর সাথে কথা বলবো না। খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। মেঘ ভাইয়ের আশায় বসে আছি, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল ও আসছেই না। বাসায় চলে গেল না তো? মনে হয় যায়নি। একবার কি নিচে যেয়ে দেখবো, যদি কেউ মনে করে আমি মেঘ ভাইয়াকে দেখার লোভে নিচে নেমেছি। এই সময় আমি কখনোই প্রয়োজন ছাড়া রুম থেকে বের হই না। উফ, আর ভালো লাগছে না। কি করি? টেবিল থেকে পানির জগ হাতে নিলাম। অর্ধেকের মতো পানি আছে। পানি ফেলে দিয়ে খালি জগ দিয়ে নিচে নামলাম। নিচে নেমে দেখি বাবা আর ভাইয়া আত্মীয় স্বজনদের লিস্ট করছে।
কাদের কাদের বিয়েতে নিমন্ত্রণ করা হবে এই বিষয়ে। পুরো বাড়ি একবার ঘুরে কিচেনে গেলাম। কই কই কোথাও তো মেঘ ভাইকে দেখলাম না। তাহলে কেউ চলে গেল? একবার আমাকে বলে গেলে কি হতো। রুমে চক রেখে মায়ের রুমে গেলাম। মা কাপড় গোছাচ্ছিল। কিছু বলবি? আ, আ, মা, মেঘ ভাই কি চলে গেছে? হ্যাঁ, ছেলেটার সাথে কদিন বাদে তোর বিয়ে হবে, আর তুই এখনো ওকে ভাইয়া বলে রাখছিস? ভুলে বলে ফেলেছি। তুমি কি ফ্রি আছো? কেন বলতো? না মানে শাড়ি পরা শিখতাম আর কি। মা মুচকে এসে আলমারি থেকে শাড়ি বের করে আমাকে শাড়ি পরা শিখিয়ে দিল। থ্যাঙ্কস আম্মু। মা হাসলেন। আমি রুমে চলে আসলাম। কে যেন ফোন দিল, অচেনা নাম্বার। সাধারণত অচেনা নাম্বার থেকে কল আসলে আমি রিসিভ করি না। এবারও করলাম না। 7-8 বার রিং হওয়ার পর একরাশ বিরক্তি নিয়ে কল রিসিভ করলাম। শুরুতেই বলছি আমি তোকে সরি বলবো না। মেঘ ভাইয়ের গলার আওয়াজ শুনে আমি চমকে গেলাম। আমার ফোন নাম্বার কোথায় পেলে? তোর ভাইয়ার কাছ থেকে নিয়েছি। তুমি আমাকে না বলে গিয়েছো কেন? ইচ্ছে হয়েছিল তাই। আর তুই তো আমার সাথে ঠিকভাবে কথা বলিস না, তাই তোকে বলে আসিনি। সরি বলো। না, কেন? বলার ইচ্ছে নেই, তাই বলবো না। কি করছিস? তেমন কিছু না, বসে আছি। তুমি? ফোনের ওপাশ থেকে হাসির আওয়াজ পাওয়া যাচ্ছে। হাসছো কেন? আমি ভেবেছিলাম তুই আমার সাথে কথা বলবি না। এই শোন, কল কাটবি না বলে দিলাম। যদি কল কাটিস তাহলে তোর কাছে গিয়ে উফ গোলাপ, তোর ঠোঁটে স্বাদ এখনো মুখে লেগে আছে। এত মিষ্টি কেন বলতো? মেঘ ভাইয়া। সত্যি কথা শুনলে সবারই রাগ হয়। তুই যে সত্যি কথা শুনে এতটা রাখবি তা জানতাম না। আমি বড় একটা হাই তুলে বললাম, আমার খুব ঘুম পাচ্ছে, বাই। কেবল তো 10টা 34 বাজে, এত তাড়াতাড়ি ঘুমাবি? বিকেলেই তো কতক্ষণ ঘুমালি। কল ডিসকানেক্ট করে বেলকনিতে এসে দাঁড়ালাম। সামনে একটা বড় পুকুর, তারপর কিছু দূর গেলেই মেঘ ভাইয়াদের বাসা। ফোন হাতে নিয়ে মেঘ ভাইয়াকে একটা টেক্সট করলাম। মেঘ ভাইয়ের দেওয়া বিয়ের বেনারসি পরে হালকা সাজে রেডি হয়ে নিলাম। এতক্ষণে মনে হয় বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। হাতে ফোন নিয়ে ধীর পায়ে রুম থেকে বেরোলাম। পুরো বাড়ি নিস্তব্ধ। ড্রয়িং রুমে ডিম লাইট ম্লানভাবে জ্বলছে, যেটা বাড়িটাকে ভুতুড়ে করে তুলেছে। আমি পা টিপে টিপে মেন ডোরের কাছে গেলাম। নিজের বাড়িতে চোরের মতো হাঁটতে খুব লজ্জা লাগছে। আস্তে করে দরজা খুলে বাইরে বের হলাম। চারদিকে হালকা অন্ধকার। অর্ধ খাওয়া রুটির মতো চাঁদ আছে বলে সবকিছু আবছা আবছা বোঝা যাচ্ছে। গুটি গুটি পায়ে বাড়ির পেছনে গেলাম। মেঘ ভাইয়া এখনো আসেনি। ফোন অন করে দেখলাম 1:49 বাজে। মেঘ ভাইয়াকে আসতে বলেছিলাম 1:30 আসতে। এতক্ষণ হয়ে গেল, এখনো আসলো না কেন? তাহলে কি আসবে না? তার জন্য এত রাতে বাইরে এসে ফিরে যাব? তার জন্য দেওয়া সাজ তাকে না দেখিয়ে ধুয়ে ফেলবো? না, যখন এসেছি তখন না হয় কিছুক্ষণ অপেক্ষা করি। দরকার হলে সকাল পর্যন্ত এখানে অপেক্ষা করব। চারদিকে ভালোভাবে পর্যবেক্ষণ করলাম। গাছপালা সব ভয়ঙ্কর নিস্তব্ধ। গাছের একটা পাতাও নড়ছে না। কেমন যেন কাজ ছমছমে পরিবেশ। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। হঠাৎ কোথা থেকে যেন এক ঝলক আলো আমার চোখে এসে পড়ল। আলোর ঝলকানি দেখে চোখে হাত দিলাম। আলো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। হঠাৎ করে যেন আলো এসেছিল, তেমন হঠাৎ করে আলো চলে গেল। চোখ থেকে হাত সরানোর আগে কে যেন তার হাত দিয়ে আমার কোমর পেঁচিয়ে ধরল। আমি ভয়ে চট করে চোখ খুলি। কে কে কে? আমাকে আসতে বলে এখন জিজ্ঞেস করছিস কে আমি? মেঘ ভাইয়ের গলার আওয়াজ পেয়ে সামনে তাকালাম। আমার সামনে যে আমার মেঘ ভাইয়া দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় মুখ পড়ায় তাকে একদম ফেরেশতার মতো লাগছে। কখনো ফেরেশতা দেখিনি, তবে হলক করে বলতে পারবো মেঘ ভাইয়াকে তার থেকেও বেশি সুন্দর লাগছে। এভাবে তাকিয়ে থাকিস না রে, নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়। তুই শাড়িটা পরছিস, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। তোকে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে কোনো রূপসী জমিনে নেমেছে।
কিরে চুপ কেন? এত রাতে ডেকে আনলি, কথা বলবি, আর এখন চুপ করে আছিস? কি বলবো আমি মেঘ ভাইয়াকে? ওকে দেখে তো আমি কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছি। ইচ্ছে করে আজীবনই চাঁদ মাখা মুখটার দিকে তাকিয়ে থাকে। কথা না বললে কিন্তু আমি চলে যাব। না যেও না প্লিজ, তুমি এই শাড়িতে আমাকে দেখতে চেয়েছিলে, তাই তোমার জন্য শাড়ি পরেছি। মেঘ ভাইয়া কিছুক্ষণ আমার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকলো। তোকে খুব ভালোবাসতে ইচ্ছে করছে, ভালোবাসতে দিবি? আমার উত্তরের অপেক্ষা না করে মেঘ ভাইয়া আমার ঠোঁট নিচের দখলে নিয়ে নিল। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে কপালে চুম্বন করে, বেনি করেছিস কেন? তোকে খোলা চুলেই ভালো লাগে, বেনি খোল। কথাটা বলতে দেরি হলো, মেঘ ভাইয়া আমার বেনুনি খুলতে দেরি করেনি। এখন তাড়াতাড়ি বাড়ি চলে যা, এখানে বেশিক্ষণ থাকলে আমি সেন্সলেস হয়ে পড়ব। আমি প্রকুচকে বললাম, মানে কন্ট্রোললেস কেন হব? তোকে বুঝতে হবে না, তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়, না হলে সকালে উঠতে পারবি না। সকালে কেন উঠতে যাব? তোর না কলেজ আছে, আর বলছিস সকালে কেন উঠতে যাব? আমার না বিয়ে ঠিক হয়েছে, কলেজ বন্ধ, আর কলেজ যাব না, তাই বেলা করে ঘুম থেকে উঠলেও সমস্যা নেই। একটা থাপ্পড় খাবি, কি ভেবেছিস বিয়ে করে আমার গলায় ঝুলে থাকবি, আমি রোজগার করব আর তুই বসে বসে খাবি? নো নেভার, তোকেও কিছু করতে হবে, তাই পড়ালেখা ভালোভাবে করবি। আমি তোকে কলেজে দিয়ে আসবো, আর আসার সময় নিয়ে আসবো। আমি ঠোঁট উল্টে বললাম, আমি জব করলে তো আমার বাচ্চারা এক একটা গুন্ডা বদমাশ হবে। বিয়েই এখন হলো না আর তুই বাচ্চার কথা বলছিস? শুধু বাচ্চা কেন, বাচ্চার নামও ঠিক করেছি। মেয়ে হলে নাম রাখবো টুস্কি, আর ছেলে হলে নাম রাখবো টুম্বুক। নাম দুটো তো তোর পুতুলের নাম। পুতুলের কথা শুনে আমার ফুরফুরে মনটা হুট করে খারাপ হয়ে গেল। আমার পঞ্চম জন্মবার্ষিকীতে মেঘ ভাইয়া আমাকে পুতুল দিয়েছিল, শখ করে পুতুলের নাম টুস্কি রেখেছিলাম। মেঘ ভাইয়ার দেওয়া পুতুলের মতো আমিও তার নবম জন্মবার্ষিকীতে টুম্বুক নামের পুতুল দিয়েছিলাম, কিন্তু মেঘ ভাইয়ার সাথে অভিমান করে টুস্কিকে আমি পুকুরে ফেলে দিয়েছিলাম। হয়েছে, আর ভাবতে হবে না, বাড়ি যা। গোলাপ, তোকে আর কলেজে যেতে হবে না, বিয়ের আগ পর্যন্ত বাড়িতেই থাকবি। কিন্তু মা, মেঘ ভাইয়া তো বলল রেগুলার কলেজ যেতে, ওনাকে আমাকে কলেজে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। বাবা মুখ থেকে খবরের কাগজ সরিয়ে চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে বললেন, তাহলে আর কি, মেঘের সাথেই কলেজে যাবি। থ্যাংক ইউ মেরি প্যারি পাপ্পা। বাবা হাসলেন। আমি নাস্তা খেয়ে রুমে এসে রেডি হয়ে নিলাম। বাইরে এসে দেখি মেঘ ভাইয়া আগে থেকেই দাঁড়িয়ে আছে, কার সাথে যেন ফোনে কথা বলছে। আমাকে দেখে কান থেকে ফোন লাগানো। হাই, তুমকো দিখ গয়া মে মার গয়া। মানে? তোকে সেই ছোট্ট গোলাপের মতো লাগছে, পরনে স্কুল ড্রেস, কাঁধে ব্যাগ, দুই পাশে দুই বেনি, একদম সেই মেয়ের মতো যার হাত ধরে আমি প্রতিদিন স্কুল যেতাম। আমি কিছু বলতে যাব তার আগেই ভাইয়া বলল বাইকে চড়তে। আমিও বাধ্য মেয়ের মতো মেঘ ভাইয়ার পেছনে বসলাম। কিছুতে যাওয়ার পর সোহেল ভাইয়াকে দেখে মেঘ ভাইয়াকে থামতে বলি। মেঘ ভাইয়া বাইক থামালে আমি দৌড়ে সোহেল ভাইয়ার কাছে যাই, ব্যাগ থেকে অ্যাসাইনমেন্টের খাতা বের করে সোহেল ভাইয়াকে দেই। তোমাকে তো খুঁজেই পাওয়া যায় না, 3 দিন ধরে খাতাটা আমার কাছে, তোমাকে দেওয়ার জন্য প্রতিদিন সাথে রাখি, কিন্তু তোমার তো দেখাই পাওয়া যায় না। অসুস্থ ছিলাম তো, তাই কদিন বাড়িতে ছিলাম। কি হয়েছিল? আর বলিস না, জ্বর হয়েছিল। বাদ দে তো, তোকে থ্যাঙ্কস অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে দেওয়ার জন্য। কি চাস বল? যা চাই দিতে পারবে? চেষ্টা করব, বল। আমি একটু ভেবে বললাম, আমার বিয়েতে সব বাচ্চাদের আইসক্রিম খাওয়াতে হবে। তোর বিয়ে ঠিক হয়েছে? হুম, কার সাথে? মেঘ ভাইয়ের সাথে। আগামী সপ্তাহে বিয়ে। তুমি কিন্তু দোলাকে নিয়ে আসবে। আচ্ছা। আর কিছু না বলে মেঘ ভাইয়ের কাছে চলে আসলাম। মেঘ ভাইয়ের মুখ দেখে আমি বেশ খানিক ঘাবড়ে গেলাম। চোখ মুখ লাল হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে আমার উপর কতটা রেগে আছে। রাগ হবার কারণটা আমি জানি। ছোটবেলায় মেঘ ভাইয়া আমাকে সোহেল ভাইয়ের সাথে খেলতে মানা করত।
এমনকি কথা বলতেও মানা ছিল। না জানার ভান করে বললাম, কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে আছো কেন? চলো, আমার কলেজে যেতে লেট হয়ে যাচ্ছে তো। আমি তোকে বলেছিলাম না সোহেলের সাথে কথা না বলতে, তাও কেন ওর সাথে কথা বলিস? বারে, আমি এমনি এমনি কথা বলেছি নাকি? ও তো আমাকে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে দিয়েছিল, তাই তার সাথে একটু কথা বলছিলাম। কিন্তু এরপর মেঘ ভাইয়া যা করলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ও আমাকে ছেড়ে চলে গেল। আমি একা রাস্তায় দাঁড়িয়ে। শুধু তো একটু কথা বলেছি, প্রয়োজন ছাড়া তো কোনো কথা বলিনি। এটাই কি আমার দোষ? এটাই কি আমার দোষ? চোখ থেকে কফটা উষ্ণ অশ্রু গাল বেয়ে মাটিতে পড়ে গেল। মাটিও তা আপন মনে শুষে নিল। চোখের পানি মুছে রিক্সা নিয়ে কলেজ গেলাম। কলেজ ছুটির সময় আমার চোখ জোড়া মেঘ ভাইয়াকে খুঁজছিল, কিন্তু কোথাও তাকে দেখতে পাচ্ছিলাম না। একাই বাড়ি চলে আসলাম। এরপর আর মেঘ ভাইয়ার সাথে কথা বলিনি, কলেজেও যায়নি। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। চেনা জানা আত্মীয় স্বজনরা সব চলে এসেছে। বিয়ে শেষে যখন আমাকে আর মেঘ ভাইয়াকে স্টেজে নিয়ে যাওয়া হয়েছিল, তখন আমি মেঘ ভাইয়াকে দেখেছিলাম। ওকে দেখে আমার ভাবনা সম্পূর্ণ ভুল হয়। ও বেগুনি রঙের শেরওয়ানি পরেনি, ও পরেছে মেরুন রঙের শেরওয়ানি। মেরুন রঙের শেরওয়ানিতে ওকে পুরো রাজকুমারের মতো লাগছিল, একদম আমার কল্পনার রাজকুমারের মতো। কিন্তু আফসোস, মেঘ ভাইয়া আমার দিকে একবারও তাকায়নি। বাবা মা ভাইয়া ভাবিকে ছেড়ে আসতে খুব কষ্ট হচ্ছিল। তারা যে পরম যত্নে স্নেহ ভালোবাসে আমাকে ছোট থেকে বড় করেছে, তবুও তাদের ছেড়ে আসতে হলো। সব মেয়েকে যে তাদের শ্বশুর বাড়ি যেতে হয়। মেঘ ভাইয়ার বাড়িতে সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। শাশুড়ি মা ওরফে আমার খালামণি দীর্ঘ ৮ ঘন্টা ধরে আমাকে লেকচার দিলেন। লেকচারের বিষয়বস্তু ছিল কিভাবে সংসার সামলাতে হয়। মাঝে মিথু এসে পড়ায় লেকচার থেমে যায়। মিথু হচ্ছে মেঘ ভাইয়ের ছোট বোন, এবার ক্লাস 7-এ উঠেছে। উফ আম্মু, এবার গোলাপ আপুকে ছেড়ে দাও, অনেক রাত হয়ে গেছে তো। কথাটা বলে মিতু এক প্রকার টেনে আমাকে মেঘ ভাইয়ের রুমে নিয়ে আসলো। আমাকে ভেতরে রেখে বাহির থেকে ছিটকিনি লাগিয়ে দিল। কি আর করা, যাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। পেছনে ঘুরতেই মনে হলো মাথায় নিউক্লিয়ারের বোম পড়ল। মেঘ ভাইয়া বিছানায় বসে আছে। ও, তার মানে মেঘ ভাইয়ার মতো প্ল্যান করে আমাকে এখানে এনেছে। মেঘ ভাইয়া বিছানা থেকে নেমে আমার কাছে আসলো। তোর এত অভিমান কেন রে গোলাপ? সেই ছোট থেকেই তুই আমার সাথে কথা বলিস না। একদিন কথা বললি তো আবার কথা বলা বন্ধ করে দিলি কেন রে? আমি কি খুব খারাপ? আমাকে কি ভালোবাসা যায় না? তুই তুই যখন থপথপ পায়ে সারা বাড়ি হেঁটে বেড়াতি, তখন থেকে তোর প্রতি কেমন যেন একটা টান অনুভব হতো, ভালো লাগতো। ভালো লাগাটা যে কখন ভালোবাসায় পরিণত হলো টেরই পেলাম না। আচ্ছা, তুই কি এতই ছোট যে আমার ভালোবাসা বুঝতে পারিস না, নাকি বুঝেও না বোঝার ভান করে থাকিস? কথাগুলো শুনে মনে হলো কেউ সূচ দিয়ে হৃদয়ে আঘাত হানছে। আমিও যে আমার মেঘ ভাইয়াকে খুব ভালোবাসি, কিন্তু কি করব আমি? আমার যে অভিমান বড্ড বেশি, সহজে কারো ওপর অভিমান ভাঙাতে পারি না। এতগুলো বছর তার সাথে কথা না বললেও সে 3 বেলা তাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। চোখ দুটো আমার টলটল করে উঠল। যে কোনো সময় নোনা জল চোখেই রইল, যে কোনো সময় তা গাল বেয়ে পড়ে যাবে। চোখে নোনা জল চোখেই রইল, মুছলাম না। জলদি করে লাগেজ থেকে শাড়ি বের করে ওয়াশরুমে ঢুকলাম। আমি চাই না মেঘ ভাইয়া আমার চোখের পানি দেখুক। একটা দীর্ঘশ্বাস ফেলে মেঘ ভাইয়ার পছন্দের টিয়ে রঙের শাড়ি পরে বেরিয়ে আসলাম। মেঘ ভাইয়া কোথায়? ছিটকিনি তো বাইরে থেকে লাগানো, তাহলে কি ও বেলকনিতে? বেলকনিতে যেয়ে দেখি মানব ছায়া। এটাই আমার মেঘ ভাইয়া। কেন যেন তাকে ডাকতে ইচ্ছে হলো না, তাই ডাকলাম না। থাক না সে কিছুক্ষণ নিজের মতো। আজ আকাশে চাঁদ নেই, তাই মেঘ ভাইয়ার চাঁদ মাখা মুখখানা দেখতে পেলাম না। হতাশ হয়ে বিছানায় চলে আসলাম। পুরো রুম আমার আর মেঘ ভাইয়ের জন্য পছন্দের ফুল দিয়ে সাজানো, কিন্তু ফুলগুলোকে কেমন যেন প্রাণহীন লাগছে, খুব ক্লান্ত লাগছে। বিছানার এক কোণায় শুয়ে পড়লাম। হঠাৎ কারো হাতে শীতল ছোঁয়া পেয়ে চমকে গেলাম, তাই ছট করে উঠে বসলাম। মেঘ ভাই আমার পাশে বসে আছে, স্পর্শটা তারই ছিল। তোর জন্য সারপ্রাইজ আছে, দেখবি? না।
তুই দেখতে না চাইলেও আমি দেখাবো। বলে পেছন থেকে হাত দুটো সামনে আনলো। মেঘ ভাইয়ের হাতের বস্তু দুটো দেখে মনে হলো মেঘ ভাইয়া আমার জন্য জান্নাত থেকে মুক্ত এনেছে। তার হাতে টুসকি আর টুম্বক। আমি আনন্দে পুতুল দুটোকে নিতে চাইলে মেঘ ভাইয়া হাত সরিয়ে নেয়। তুমি টুসকিকে কোথায় পেলে? আমি তো ওকে পুকুরে ফেলে দিয়েছিলি, তাই তো? যেদিন তুই টুস্কিকে পুকুরে ফেলে দিয়েছিলি সেদিন তুই যাওয়ার পর আমি পুকুরে নেমে টুস্কিকে এনেছিলাম। এতগুলো বছরও আমার সাথেই ছিল, এখন থেকে তোর কাছে থাকবে। থ্যাংক ইউ মেঘ ভাইয়া টুসকিকে ফিরিয়ে দেওয়ার জন্য। আমি তোর ভাইয়া হই? তাহলে কি হই? তুমি আমার যা। কি হলো বল? বলবো না, আমার লজ্জা লাগে। ঠিক আছে, তাহলে বলতে হবে না। একটা কথা রাখবি? কি কথা? চল না, আজকে আমাদের যেমন বিয়ে হলো টুস্কি আর টুম্বককেও তেমনভাবে বিয়ে দেই। মেঘ ভাইয়ের কথা শুনে আমি ফিক করে হেসে দিলাম। এত বড় হয়ে আমার পুতুল বিয়ে দেব? আচ্ছা। মেঘ ভাইয়ের যে কি হলো কে জানে, হঠাৎ করে পুতুল দুটোকে বেড সাইডের টেবিলে রেখে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। তোকে খুব ভালোবাসি রে গোলাপ, বড্ড বেশি ভালোবাসি। আমিও তোমায় খুব ভালোবাসি গো মেঘ ভাইয়া। আবার ভাইয়া? কি করব বলো, ছোট থেকে যে ভাইয়াকে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, সে অভ্যাস চেঞ্জ করতে সময় লাগবে। বুঝেছি, তোকে অভ্যাস চেঞ্জ করতে হেল্প করব। হেল্প করবে? কিন্তু কিভাবে? মেঘ দুষ্টু হেসে আমার ঠোঁট জোড়া দখল করে নিল।